দশম শ্রেণীর বাংলা ক্লাসে আজকে আমরা ব্যাকরণ পড়ব। ব্যাকরণের আমরা পড়ব বাক্য। বাক্য গঠন, বাক্য কাকে বলে, বাক্য গঠন কিভাবে হয়, বাক্যের কটা অংশ, বাক্য তৈরি করতে গেলে কি কি শর্ত মেনে চলতে হয়, এই সমস্ত কিছু আজকে আমরা পড়ব। তো প্রথমে বলি, বাক্য কি তোমরা জানো, ছোট থেকেই পড়ে আসছো। ভাষার বৃহত্তম একক হলো বাক্য। একক হচ্ছে যেমন ক্ষুদ্রতম একক হচ্ছে বর্ণ। বর্ণ থেকে হয় শব্দ, শব্দ পদে বাক্যে ব্যবহৃত হয় পদে পরিণত হয়ে। তারপর কয়েকটা শব্দ পাশাপাশি বসে মনের অর্থ প্রকাশ করলে সেটা হয় বাক্য। তাই ভাষার বৃহত্তম একক হলো বাক্য। বাক্যের সাহায্যে আমরা আমাদের মনের ভাবটিকে সম্পূর্ণভাবে প্রকাশ করি। এক বা একাধিক পদ বা পদ সমষ্টির দ্বারা বাক্য তৈরি হয় বললাম। বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। আমি দশম শ্রেণীতে পড়ি, এটি একটি বাক্য। এই উদাহরণটি আমি দশম শ্রেণীতে পড়ি, যে আমি দশম শ্রেণীতে পড়ি, চারটে, দেখো চারটে পদ আছে। কিন্তু এই চারটে পদকে যদি লিখি শ্রেণীতে দশম পড়ি আমি, তাহলে কিন্তু মনের ভাব সম্পূর্ণভাবে বোঝানো গেল না, তাহলে এটি বাক্য নয়। তাহলে বাক্য হতে গেলে শব্দগুলিকে, পদগুলিকে কয়েকটি শর্ত মেনে চলতে হয়। ভাষাবিদরা এরকম তিনটি শর্তের কথা বলেছেন। কি দেখো সেই শর্ত তিনটি: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। দেখো আন্ডারলাইন করা আছে। বাক্য নির্মাণের তিনটি শর্ত তাহলে কি কি, খুব ভালো করে মনে রাখবে। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। আসক্তি তয়ে তয়ে, আসক্তি নয় কিন্তু, কয়ে তয় নয়, তয়ে তয়, আসক্তি। তাই বলা যায় শুদ্ধ পূর্ণাঙ্গ অর্থপূর্ণ বাক্যের যে গুণগুলি থাকা প্রয়োজন তা হলো যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। তোমাদের বলে রাখি, তোমাদের এই বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণ ধরে ধরেই তোমাদের আমি বোঝাবো, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। অন্য উদাহরণে আমি যাচ্ছি না। আচ্ছা, প্রথম শর্তটা কি? যোগ্যতা। যোগ্যতা তাহলে কি? বাক্যের মধ্যে থাকা পদ বা পদ সমষ্টির সঙ্গত অর্থ ভাব প্রকাশ করাকে বলা হয় বাক্যের যোগ্যতা। অর্থাৎ বাক্যের অন্তর্গত পদসমূহের পারস্পরিক অর্থগত ও ভাবগত সঙ্গতি থাকতে হবে, সেটাই হলো যোগ্যতা। যদি বলি ভারতের দক্ষিণে দাঁড়িয়ে আছে হিমালয়, এই বাক্যটাই দেখো কর্তা, ক্রিয়া, কর্ম সবই আছে, কিন্তু বিন্যাস ও গঠনের দিক দিয়ে এটা ঠিক আছে, কিন্তু একে বাক্য বলা যাবে না। খেয়াল করে দেখো, একটা অসঙ্গতির বোধ জাগাচ্ছে। কেন? আমরা জানি হিমালয় ভারতের উত্তর দিকে অবস্থিত, দক্ষিণ দিকে তো নয়। তাই উদাহরণে দেওয়া পদ সমষ্টি একটা অযোগ্য বা সঙ্গতিহীন ধারণার জন্ম দিচ্ছে এবং সেটি সার্থক বাক্য হবার যোগ্যতা হারাচ্ছে। এই যে বিষয়টা, সেটাই হলো যোগ্যতা। যোগ্যতার পরে কি? দ্বিতীয় শর্তটা আকাঙ্ক্ষা। এই দেখো আকাঙ্ক্ষা, বানানগুলো কিন্তু খেয়াল করবে। ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে, এইটুকু বলে যদি শেষ করে দিই, তো ভারতের উত্তরে কে দাঁড়িয়ে আছে জানবার একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে না? সেই কারণে এটা একটা অসম্পূর্ণ বাক্য। এটা দিয়ে বক্তার মনের ভাব প্রকাশের এবং শ্রোতা সেই ভাব গ্রহণের আকাঙ্ক্ষা সম্পূর্ণ মিটছে না। তাহলে জানবারও কিছু, জানাবারও কিছু জানবার ইচ্ছা বাকি থেকে যায়। সে কারণে ওই পদবিন্যাসটি একটি সার্থক বাক্য হয়ে উঠতে পারল না। তাহলে বাক্য তৈরির একটি অন্যতম শর্ত হলো বক্তা শ্রোতার যথাক্রমে জানাবার ও জানবার আকাঙ্ক্ষাটি পরিপূর্ণ করা। উত্তরে কি দাঁড়িয়ে আছে? যদি বলি হিমালয়, ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয়, তাহলে কিন্তু সম্পূর্ণ ভাব প্রকাশ হলো, আকাঙ্ক্ষা পূর্ণ হলো, তখন এটি একটি বাক্য। সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য শ্রোতা ও বক্তার মধ্যেকার এই চাহিদাটি হলো বাক্যের আকাঙ্ক্ষা। এর ব্যাকরণগত সংজ্ঞা হলো পরিপূর্ণ অর্থ গ্রহণের জন্য বাক্যের এক পদের পর
অপর পদ শোনার যে আগ্রহ জন্মায় তাকেই বলে আকাঙ্ক্ষা। বোঝা গেল যোগ্যতা, আকাঙ্ক্ষা। এবার আসক্তি। আসক্তি কথাটির সাধারণ অর্থ হলো নিকটে বা কাছাকাছি থাকার ভাব। বাক্যের মধ্যে পরস্পর সম্বন্ধযুক্ত পদগুলি একে অন্যের কাছাকাছি থাকার নাম আসক্তি। মানে কার কাছে কে বসবে। যোগ্যতা ও আকাঙ্ক্ষার শর্ত মানা হয়েছে এমন একটি বাক্যের পদবিন্যাস আমরা যদি এভাবে করি, হিমালয় উত্তরে ভারতের দাঁড়িয়ে আছে, তাহলে কিন্তু কোনো অর্থই হলো না। কেননা যে পদের পাশে যে পদ থাকার কথা তা এখানে নেই, তাই এটি বাক্য নয়। কিন্তু যদি বলি ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয়, তাহলে সম্পূর্ণ অর্থ ও ভাব বুঝতে পারা যায়। এটি এমন একটি বাক্য যা একই সঙ্গে যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি এই তিনটি শর্তকেই মেনেছে, তাহলে এটি একটি বাক্য। কেননা প্রত্যেক বাক্যকে যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি এই তিনটে শর্তই মানতে হবে। আসক্তির ব্যাকরণগত সংজ্ঞাটি হলো বাক্যে ব্যবহৃত পরস্পর সম্বন্ধ বিশিষ্ট পদগুলিকে যথাস্থানে ক্রম অনুযায়ী সাজানোকেই বলা হয় আসক্তি। মূল কথাটা কি তাহলে? ক্রম অনুযায়ী সাজানো, কার পাশে কে বসবে, ক্রমটা সঠিক বজায় রাখতে হবে। এই গেল তিনটি শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। এবার আসি দ্বিতীয় পাঠ, উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে ধারণা। তোমরা ছোট থেকেই জেনে আসছো বাক্যের দুটি অংশ থাকে, একটি উদ্দেশ্য, একটি বিধেয়। ইংরাজিতেও তোমরা পড়েছো, উদ্দেশ্য সাবজেক্ট আর বিধেয় হচ্ছে প্রেডিকেট। উদ্দেশ্য বিধেয় সম্পর্কে এবার বলি। দেখো, বাইচুং ভালো ফুটবল খেলে। কে খেলে? বাইচুং খেলে। তোমরা জানো, আবার বলছি, যার সম্বন্ধে কিছু বলা হয় সে হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো বিধেয়। যেমন বাইচুং ভালো ফুটবল খেলে, বাইচুং হলো উদ্দেশ্য, আর ভালো ফুটবল খেলে এটি হলো বিধেয়। এবার উদ্দেশ্য বিধেয়ের গঠন কৌশল। উদ্দেশ্য দু রকম হতে পারে, সরল উদ্দেশ্য এবং সম্প্রসারিত উদ্দেশ্য। উদ্দেশ্য যদি একটি মাত্র পদ দ্বারা গঠিত হয় তাকে বলা হয় সরল উদ্দেশ্য। যেমন সুনীল ভালো লেখেন, উদ্দেশ্যটা দেখো একটাই পদ, এটা সরল উদ্দেশ্য। সম্প্রসারিত উদ্দেশ্য কি? যখন আমরা বলছি বাঙালি কবি সুনীল ভালো লেখেন, কি উদ্দেশ্যটাকে সম্প্রসারণ করে দিলাম, কি শুধু সুনীল না বলে বাঙালি কবি সুনীল, মানে সুনীল গঙ্গোপাধ্যায়। যাই হোক, এই যে বাঙালি কবি, এটা হলো সম্প্রসারিত অংশ, উদ্দেশ্যের সম্প্রসারিত অংশ। বাঙালি কবি তাহলে উদ্দেশ্য সম্প্রসারক এবং উদ্দেশ্যের সুনীলের প্রসারক বা সম্প্রসারক, এবং বাঙালি কবি সুনীল হলো সম্প্রসারিত উদ্দেশ্য। সেই রকমই বিধেয়ের গঠন দেখো, এটাও দুভাবে গঠিত হতে পারে, সরল বিধেয় ও সম্প্রসারিত বিধেয়। সরল বিধেয় কি? সুনীল লেখেন, যখন শুধু বললাম লেখেন সেটা সরল বিধেয়। কিন্তু যখন বললাম সুনীল ভালো উপন্যাসও লেখেন, এই যে ভালো উপন্যাসও, এইটা হলো সম্প্রসারিত বিধেয়। এই ভালো উপন্যাস হলো বিধেয়ের সম্প্রসারক। একইভাবে যদি বলি তোমাদের মতো আমরাও দশম শ্রেণীতে পড়ি, বাক্যটিতে উদ্দেশ্য হবে তোমাদের মতো আমরাও। এখানে উদ্দেশ্য সম্প্রসারক কি? তোমাদের মতো। আর বিধেয় হবে দশম শ্রেণীতে পড়ি, বিধেয় সম্প্রসারক হবে দশম শ্রেণীতে। একটি ছকের সাহায্যে দেখো সুন্দর দেখানো হয়েছে, বাঙালি কবি সুনীল ভালো উপন্যাস লেখেন। এখানে বাঙালি কবিটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক, আর উদ্দেশ্য হচ্ছে সুনীল। আর ভালো উপন্যাস লেখেনটা হচ্ছে ক্রিয়া বা বিধেয়, আর বিধেয় সম্প্রসারক হচ্ছে ভালো উপন্যাস। তাহলে ব্যাপারটা নিশ্চয় এবার স্পষ্ট বুঝতে পেরেছ। এবার দেখো বাক্যে উদ্দেশ্য বিধেয়ের
অবস্থান। বাক্যে বাংলা বাক্যে উদ্দেশ্য বিধেয় এই দুটি উপাদানই সাধারণত উপস্থিত থাকে, তবে বিধেয় অংশ থেকে অস্তিত্ববাচক ক্রিয়ার সাধারণ বা সামান্য বর্তমানকালের রূপ সংস্কৃতের মতো বাংলাতেও অধিকাংশ সময় উহ্য থাকে। টু বি ভার্ব ওই হওয়া, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বিশ্বের একজন মহান কবি। এখানে বি ভার্ব অর্থাৎ হওয়া ভার্ব, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর হলেন আধুনিক বিশ্বের একজন মহান কবি, এই হলেনটা কিন্তু উহ্য। সেই রকমই বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে তাজমহল হলো একটি, হলোটা না দিলেও চলে। উত্তম কুমার হলেন বাংলার মহানায়ক, উত্তম কুমার বাংলার মহানায়ক, এটা বললেই চলে। এ ধরনের বাক্য প্রয়োগে যে হলেন হলো এগুলো আমরা দিই না বাংলায়। এইসব ক্ষেত্রে হওয়া বা হলো ক্রিয়া উহ্য না রেখে যদি একান্ত রাখতেই হয়, উহ্য রাখাই ভালো, যদি একান্ত রাখতেই হয় তাহলে ক্রিয়ার ঘটমান বর্তমান বা সামান্য অতীতকালের রূপ ব্যবহার করা বাঞ্ছনীয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন আধুনিক বিশ্বের একজন মহান কবি, হলেনটা শুনতে ভালো নয়। তেমনি বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে তাজমহল হচ্ছে একটি, এই রকম। তারপরে অনেক সময় উদ্দেশ্য উহ্য থাকে, যেমন যাও দূর হও, অর্থাৎ তুমি বা তোমরা, এটা কিন্তু উহ্য আছে। বইটা কে নেবে? আমি একটি বাক্য, কিন্তু আমি নেব, এই নেবটা না বললেও চলে, নেবটা উহ্য আছে। তাই জন্য কখনো উদ্দেশ্য উহ্য থাকতে পারে, কখনো বিধেয় উহ্য থাকতে পারে। এবার আসি আমরা তৃতীয় পাঠ, বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়াখণ্ড। বাক্যের উদ্দেশ্য বিধেয় দুই প্রধান অংশ, এটা আমরা আগেই বললাম। কিন্তু আধুনিক ভাষাবিজ্ঞানীরা দেখিয়েছেন যে বাক্যের এই প্রথাগত উদ্দেশ্য বিধেয় বিভাজনে বাক্যের গঠন ঠিকমতো বোঝা যায় না। মানে আধুনিক ভাষাবিজ্ঞানীদের কারো কারো মত, বাক্যের অন্তর্গত পদগুলির অবস্থান এবং বাক্যের বিভিন্ন পদের পারস্পরিক সম্পর্কও এতে ধরা পড়ে না। তাই আধুনিক ভাষাবিজ্ঞানীরা বাক্যকে বিশ্লেষণ করেন একটু অন্যভাবে। কি বলেন তারা? আধুনিক ভাষাবিজ্ঞানীদের মতে বাক্যের প্রধান দুটি ভাগ হলো বিশেষ্য খণ্ড আর ক্রিয়াখণ্ড। তারা উদ্দেশ্য বিধেয় হিসেবে বলছেন না, তারা কি বলছেন? বাক্যের দুটি প্রধান ভাগ বিশেষ্য খণ্ড ও ক্রিয়াখণ্ড। বিশেষ্য খণ্ড ক্রিয়াখণ্ড কিভাবে তৈরি হচ্ছে দেখো। নবীন পড়ছে, এই বাক্যটিকে যদি বিশ্লেষণ করি, নবীন হচ্ছে বিশেষ্য খণ্ড, পড়ছে হচ্ছে ক্রিয়াখণ্ড। নবীন একটি নাম, তাহলে সেটি তো বিশেষ্য পদ, জানোই তোমরা। পড়ছে, পড়া একটা কাজ, তাহলে ক্রিয়াখণ্ড। নবীন পড়ছে, এই বাক্যে বিশেষ্য খণ্ড হচ্ছে নবীন, ক্রিয়াখণ্ড হচ্ছে পড়ছে। আবার একটু বড় বাক্য, আমাদের ক্লাসে নবীন গল্পের বই পড়ছে, বাড়ানো হলো। এখানে আমাদের ক্লাসের নবীন বিশেষ্য খণ্ড, গল্পের বই পড়ছে ক্রিয়াখণ্ড। এ পর্যন্ত ভাগটা কিন্তু উদ্দেশ্য বিধেয়ের মতোই, কিন্তু আধুনিক ভাষাবিজ্ঞানীদের মতে বাক্যের এই দুটি ভাগকে আরো সূক্ষ্মভাবে ভাগ করা চলে। কি? যদি বৃষ্টি আসে তাহলে তাহলে তোমার বাড়ি আশ্রয় নেব, আমরা তাহলে তোমার বাড়ি আশ্রয় নেব, আমরা হচ্ছে বিশেষ্য খণ্ড, তাহলে তোমার বাড়িতে আশ্রয় নেব হলো ক্রিয়াখণ্ড। আর যদি বৃষ্টি আসে সেটাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। তোমার বাড়ি আশ্রয় নেব কেন, কখন? যদি বৃষ্টি আসে, সেই কারণে ওটি ক্রিয়া বিশেষণ। তাহলে দেখা গেল যে বাংলা বাক্যের গঠন বিশ্লেষণ করলে মোটামুটি ভাবে 3 ধরনের বাক্যখণ্ড পাওয়া যায়। বাক্যখণ্ড কত ধরনের বাক্যখণ্ড পাওয়া যায় যদি প্রশ্ন আসে, কি বলবে? 3 ধরনের, বিশেষ্য খণ্ড, ক্রিয়াখণ্ড এবং ক্রিয়া বিশেষণ খণ্ড। তবে মনে রাখতে হবে প্রতিটি বাক্যে যে এই 3টি খণ্ড একসঙ্গে থাকবে এমন কিন্তু নয়। এই প্রথম বাক্যটাতেই যেমন নবীন পড়ছে, এখানে যেমন ক্রিয়া বিশেষণ খণ্ড ছিল না। এবার দেখো আলাদা আলাদা ভাবে উদাহরণ দিয়ে সুন্দর ছকের সাহায্যে
বিশেষ্য খণ্ড, ক্রিয়াখণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড দেখানো হয়েছে। বিশেষ্য খণ্ড দেখো, বিশেষ্য খণ্ড নামে বিশেষ্য হলেও এতে যেমন বিশেষ্য পদ থাকে তেমনি সর্বনাম পদও থাকতে পারে। এরা কর্তৃস্থানীয় অর্থাৎ বিশেষ্য পদ বা সর্বনাম পদ। এছাড়া থাকে বিশেষণ, বিশেষণের বিশেষণ, সংযোজক, সংযোজক অব্যয় ইত্যাদি পদ। বিশেষভাবে লক্ষণীয় যে এই খণ্ডে কোনো ক্রিয়া থাকে না। যে বাক্যটা নেওয়া হয়েছে তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, আবারও বলছি যে এইখানে যে বাক্যগুলো দেওয়া হয়েছে আমি সেই বাক্যগুলো ধরেই তোমাদের বোঝাচ্ছি, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি যদি অন্য বাক্য দিয়ে বলি আর তোমাদের ক্ষেত্রে সেটা বুঝতে জটিল হয়ে যাবে। এখানে যে উদাহরণটা, মিনুদের কালো বিড়ালটা বাড়ি থেকে পালিয়ে গেছে। বিশ্লেষণ দেখো, মিনুদের কালো বিড়ালটা বাড়ি থেকে পালিয়ে গেছে। এইখানে বাড়ি থেকে পালিয়ে গেছে এটা হচ্ছে সম্পূর্ণ ক্রিয়াখণ্ডটা, আর মিনুদের কালো বিড়ালটা এইটা হচ্ছে সম্পূর্ণ বিশেষ্য খণ্ডটা। এই বিশেষ্য খণ্ডর মধ্যে আবার কি কি পাচ্ছি আমরা দেখো, মিনু হচ্ছে বিশেষ্য, দের হচ্ছে বচন নির্দেশক, বিশেষ বচন নির্দেশক দের, বিশেষ্য হচ্ছে মিনু। আচ্ছা, বিড়ালটাও বিশেষ্য, কিন্তু কেমন বিড়াল? কালো বিড়াল, কালো হলো বিশেষণ, আর বিড়ালটাই, টা হলো নির্দেশক। নির্দেশক তোমরা আগে পড়েছো, টা, টো, টি, এগুলো সব নির্দেশক। এই সম্পূর্ণটা নিয়ে বিশেষ্য খণ্ড। আর বাড়ি থেকে পালিয়ে গেছে এটা হলো ক্রিয়াখণ্ড। তাহলে বিশেষ্য খণ্ডের মধ্যে যে বিশেষণও থাকে সেটা তোমরা এখানে বুঝতে পারলে। এবার ক্রিয়াখণ্ডে দেখো, ক্রিয়াখণ্ডের প্রধান উপাদান হলো সমাপিকা ক্রিয়া, যা অনেক ক্ষেত্রে কিন্তু উচ্চও থাকতে পারে। তাছাড়া থাকে ক্রিয়া বিশেষণ, কালবাচক বিশেষণ, গৌণ কর্ম, মুখ্য কর্ম ইত্যাদি। কর্ম তোমরা জানো, বাক্যকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্মকারক, আর প্রাণীবাচক কর্মকারক হলো গৌণ কর্ম, আর অপ্রাণীবাচক কর্মকারক হলো মুখ্য কর্ম। এই যে আমি তোমাদের এখন ব্যাকরণ পড়াচ্ছি, তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা প্রাণীবাচক গৌণ কর্ম, আর ব্যাকরণ পড়াচ্ছি, ব্যাকরণ তো অপ্রাণীবাচক, ব্যাকরণ হলো মুখ্য কর্ম। আচ্ছা, ক্রিয়াখণ্ড বুঝতে গেলে এখানে যে উদাহরণটা দেওয়া আছে, তনুশ্রী আজ দীর্ঘক্ষণ ধরে বহু শ্রোতাকে গান শোনালেন। বিশেষ্য খণ্ডকে তনুশ্রী। আজ দীর্ঘক্ষণ ধরে বহু শ্রোতাকে গান শোনালেন, পুরোটা হলো ক্রিয়া খণ্ড। এই ক্রিয়াখণ্ডের মধ্যে আমরা কি পাচ্ছি? আজ, এটা হলো কালবাচক বিশেষণ। দীর্ঘক্ষণ ধরে ক্রিয়া বিশেষণ। বহু বচন নির্দেশক, বহু বচন নির্দেশ করছে এটা। শ্রোতাকে গৌণ কর্ম, এই যে অপ্রাণীবাচক, এই প্রাণীবাচক বললাম, প্রাণীবাচক হয় গৌণ কর্ম। গান অপ্রাণীবাচক, মুখ্য কর্ম হলো। শোনালেন সমাপিকা ক্রিয়া। তাহলে ক্রিয়াখণ্ডে দেখো কত কিছু পেলাম। এবার আসি ক্রিয়া বিশেষণ খণ্ড। বাক্যের মধ্যে থাকা যে অংশ বা খণ্ডটি বাক্যের মূল ক্রিয়াকে বিশেষিত করে তাই হলো ক্রিয়া বিশেষণ খণ্ড। মূল অংশকে, মূল ক্রিয়াকে বিশেষিত করবে। ক্রিয়া বিশেষণ খণ্ডে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, আর থাকে সাপেক্ষ অব্যয়। এছাড়া বাক্য গঠনের জন্য প্রয়োজনীয় অন্য শব্দগুলিও থাকতে পারে। যেমন, আমরা যখন বাড়ির ভিতরে শুতে আসতাম তখন মা চৌকাঠ পর্যন্ত এগিয়ে দিয়ে যেতেন। বাক্যটা বিশ্লেষণ করি, সুন্দর ছকের সাহায্যে দেখানো আছে। আমরা যখন বাড়ির ভিতরে শুতে আসতাম তখন মা চৌকাঠ পর্যন্ত এগিয়ে দিয়ে যেতেন। আমরা যখন বাড়ির ভিতরে শুতে আসতাম, এইটা হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। তখন 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 অবধি ক্রিয়া বিশেষণ খণ্ড, মা বিশেষ্য খণ্ড। আর চৌকাঠ পর্যন্ত এগিয়ে দিয়ে যেতেন, এটা হলো ক্রিয়াখণ্ড। আর ক্রিয়া বিশেষণ খণ্ডের মধ্যে কি কি পেলাম দেখো, আমরা সর্বনাম, যখন সাপেক্ষ অব্যয়,
বাড়ির বিশেষ্য, ভিতরে বিশেষণ, সুতে অসমাপিকা ক্রিয়া, আস্তাম সমাপিকা ক্রিয়া। খুব সুন্দর ছকের সাহায্যে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে ক্রিয়া বিশেষণ পেলাম, এই যে পুরোটাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। তাহলে বাক্য এই অধ্যায়টায় আলোচনায় আজকে আমরা এ পর্যন্ত কি কি পড়লাম দেখো। বাক্য নির্মাণের শর্ত, তার মধ্যে আমরা কি পেয়েছি? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। তারপরে উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে ধারণা, উদ্দেশ্য ও বিধেয়ের গঠন কৌশল, সরল উদ্দেশ্য, সম্প্রসারিত উদ্দেশ্য, সরল বিধেয়, সম্প্রসারিত বিধেয়, উদ্দেশ্য বিধেয়ের অবস্থান। তারপরে শেষে আমরা পড়লাম বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষ্য খণ্ড, ক্রিয়াখণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, বিশেষ্য খণ্ড, ক্রিয়াখণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড। সবগুলো কিন্তু সুন্দর উদাহরণ দিয়ে ছক করে বুঝিয়ে দেওয়া আছে। তোমাদের আমি সেটা ব্যাখ্যাও করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। বাক্যের যে পরবর্তী অংশ চতুর্থ পাঠ, তৃতীয় পাঠ অব্দি আজকে আমরা পড়েছি। চতুর্থ পাঠে আছে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ। আমরা এই অংশটা আগামী দিন পড়বো। এখান থেকে আবার আমরা শুরু করব। গঠনগত শ্রেণী বিভাগে আছে 3টে ভাগ: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল। এছাড়াও আধুনিক ভাষাবিজ্ঞানীরা আরেকটা ভাগের কথা বলেন, সেটা হলো মিশ্র বাক্য। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরের পাঠে, পরের ক্লাসে করব। আজ আমরা এই অবধি এই ক্রিয়া বিশেষ্য খণ্ড, ক্রিয়াখণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড এই অবধি আমরা পড়লাম। যতটা পড়লাম মেয়েরা তোমরা খুব ভালো করে দেখবে, পড়বে, প্র্যাকটিস করবে। আজকের পাঠ এখানেই শেষ।